আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। জ্বালাবো আমি অনেক জ্বালাবো, তবুও সব সইতে হবে আপনার। আমাকে রেখে যেতে পারবেন না, কখনো না। আদ্রিতা অনুভব করলো নিবিড়ের অশান্ত মনোভাবটা আচমকা একেবারে শান্ত নদীর মতো হয়ে গেল যেন। এবারে নিবিড়ও দুই হাতে আদ্রিতাকে নিচের বুকের মাঝে আবদ্ধ করে নিয়ে শান্ত সুরে বলল, তুই আসলেই একটা চরম লেভেলের ধান্দাবাজ। আমার মতো মাঝুম ছেলেটাকে কিভাবে নিজের জ্বালানোর খোরাক বানাচ্ছিস? আদ্রিতা রাগলো না, বরং মুচকি হাসলো। সে জানে এই লোকটার সব রুক্ষতার মাঝে কমনীয়তার অধিকারী একমাত্র আদ্রিতা। বিয়ের আনন্দ উল্লাস শেষে এবার ঢাকায় ফেরার পালা এলো সবার। সকাল সকাল উঠে সবাই নিজেদের ব্যাগপত্র গোছাতে লেগে গেছে। তবে ঘুমকুমারী আদ্রিতা রানী এখনো ঘুমের দেশে আচ্ছন্ন। তানি এসে কয়েকবার আদ্রিতাকে ডাকলো, তবুও ওঠার খবর নেই। শেষে এসে ঠেলে ঠেলে অনেক কষ্টে জাগালো আদ্রিতাকে। আদ্রিতার ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না একদম। সে উঠে বসে তানির কোমর পেঁচিয়ে ধরে পেটে মাথা রেখে ঘুম চড়ানো গলায় বলল, ঘুমোতে দাও না সোনামা, আর 5 মিনিট প্লিজ। একদম না, ওটা এখন অনেলা হয়ে গিয়েছে। একটু পরেই আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা হতে হবে। ঢাকায় কেন যেতে হবে? আমার যেতে ইচ্ছা করছে না গ্রাম থেকে। আমরা এখানেই থাকি না, অনেক মজা হবে। চাচু লুঙ্গি পরে খেতে চাষ করবে, আর তুমি আঁচল দিয়ে ঢেকে চাচুর জন্য খাবার নিয়ে যাবে। আঁচল দিয়ে চাচুর ঘামার্ত ক্লান্ত মুখটা মুছে দেবে। আহা, ভাবতেই কত মজা লাগছে। ভালো আইডিয়া না বলো? হ্যাঁ, তা তো হবেই। আর তুই গরুর গোবর দিয়ে ঘষি জ্বালানোর বস্তু বানিয়ে রোদে শুকাবি, কি পারবি না? এ পর্যায়ে আদ্রিতা তানিকে ছেড়ে দিয়ে মুখ কুঁচকে বলল, ইয়াক, এত সুন্দর আইডিয়াটাকে একেবারে গোবরে মিশিয়ে দিলে তুমি। তানি হেসে দিয়ে বলল, স্বপ্নের দুনিয়া থেকে বের হয়ে এলে এবার দ্রুত রেডি হয়ে আয়, না হলে কিন্তু তোকে রেখেই চলে যাব আমরা। কদিন পর মিড টার্ম এক্সাম, তা ভুলে গেছিস? বসে বসে কল্পনা জগতে ভাসছেন উনি। আদ্রিতা মুখ ফুলিয়ে উঠে গেল ফ্রেশ হতে। নোরান সকাল সকালই তার সব গুছিয়ে নিয়েছে। গ্রামের আঁকা ছবিগুলো সে এখানেই দেওয়ালের সাথে লাগিয়ে দিয়েছে। এগুলো আর নিয়ে যাবে না সে। সব গোছানো শেষে নোরান তার ফোনটা হাতে নিল। কাল থেকে আর মেয়েটার সাথে কথা হয়নি। গ্রামে নেটওয়ার্ক অনেক উইক, তাই ঠিকমতো কথাই হয় না। আজ বলে দিবে সে ঢাকায় যাচ্ছে। ফোন অন করে দেখলো নীলাম্বরীর আইডি এখন সবুজ দেখাচ্ছে। নোরান ফটাফট মেসেজ দিল, কি করস? মেসেজ সিন হলো কিন্তু রিপ্লাই এলো না। নোরান আবার টেক্সট দিল, রাগ করছো নাকি? এবার কিছুক্ষণ পর রিপ্লাই এলো, না তো, রাগ কেন করব? তাছাড়া কোন অধিকারেই বা রাগ করব? রাগ একটা স্ট্রং ফিলিংস। এটার সাথে অনেকগুলো শর্ত নিয়ে আসে সে, যার মধ্যে একটা হলো অধিকার। রাগ করার মতো অধিকার বোধ আমার কি আছে? নোরান রিপ্লাই দিল, অধিকার? অধিকার বোধ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আর অনেকটা অদ্ভুত বটে। অধিকার কখনো ঘোষণা দিয়ে আসে না, বলে না এই যে শুনছো আমি এসে গেছি, আমাকে গ্রহণ করো। অধিকার আছে না আছে সেটা তো তখনই উপলব্ধি করা যায় যখন অধিকার ফলাতে শুরু করো। আর যার উপর অধিকার ফলাতে শুরু করো সে তোমার অধিকার বোধকে নিজের অধিকার সামিল করে নেয়। তাই অধিকার না ফলালে বুঝবে কিভাবে? হতে পারে তোমার অধিকার ফলানোটাই সে খুব করে চাইছে। একবার অধিকার ফলিয়ে দেখো না। কিন্তু আমার যে ভয় করে অধিকার ফলানো যদি অধিকার চর্চা হয়ে ওঠে, তা যে ভীষণ পীড়াদায়ক হবে। বালিকা, ভয়কে করো জয়, পীড়ার ভয় ভুলে অগ্রসর হও। প্রাপ্তির খুশি হয়তো রয়েছে অপেক্ষায়। এ পর্যায়ে হাসির ইমোজি এলো শুধু। তা দেখে নোরানের ঠোঁটেও হাসি ফুটল। যাক, মেয়েটার অভিমান হয়তো ভাঙাতে পেরেছে সে। ফ্রেশ হয়ে নিচের ব্যাগপত্র গুছিয়ে শেষবার একটু ছাদে এলো আদ্রিতা। গ্রামটা আবারও দুচোখ ভরে দেখে নিতে। এই 3-4 দিনেই গ্রামের শ্যামল মায়ায় জড়িয়ে গেছে আদ্রিতা। এখান থেকে যেতে মন উদাস হয়ে যাচ্ছে তার। তবে যেতে তো হবেই। কিছুক্ষণ আশেপাশে চোখ বুলিয়ে ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই জোহানকে তার দিকে আসতে দেখলো আদ্রিতা। এই মুহূর্তে জোহানকে মোটেও আশা করেনি আদ্রিতা। তাকে দেখে ভীষণ অপ্রস্তুত পরিস্থিতিতে পড়ে গেল সে। ছাদে এখন আদ্রিতা শুধু একা। এই অবস্থায় জোহানের সাথে এখানে থাকার কোনো ইচ্ছেই নেই তার। তাই জোরপূর্বক হেসে যাওয়ার জন্য উদ্যত হতেই জোহান বলে উঠল,
কি হলো ওরি, আমাকে দেখে চলে যাচ্ছ যে? আদ্রিতা অপ্রস্তুত ভঙ্গিতে বলল, না না, তেমন কিছু না, আসলে বের হওয়ার সময় হয়ে গেছে। শোনো মা, সবাইকে রেডি হয়ে জলদি নিচে যেতে জড়ো হতে বলেছে। ঠিক আছে যাও, আটকাবো না তোমাকে, শুধু 5 মিনিট একটু কথা বলবো। আজ চলে গেলে আবার কবে না কবে দেখা হবে, তাই আজকে কিছু কথা বলতে চাই আমি তোমাকে। অনেক দিন ধরে বলবো ভাবছি, কিন্তু বলা হয়নি। তবে আজ আমি আমার মনে কথাগুলো তোমাকে বলবো। প্লিজ আমার কথাগুলো শোনো একবার। আদ্রিতা হয়তো বুঝতে পারল চৌহান কি বলতে চাইছে, আর সেটা বুঝতে পেরেই চরম অস্বস্তিকর মনোভাব হলো তার। আদ্রিতা এবার স্থির মনোভাব রেখে শান্ত কণ্ঠে বলল, দেখুন ভাইয়া, আমি হয়তো জানি আপনি কি বলতে চাইছেন। আমি বোকা হতে পারি, তবে এতটাও না যে এতটুকু বুঝতে পারবো না। তাই আপনার বলার আগে আমি কিছু বলতে চাই। আপনার মনে আমাকে নিয়ে যদি কোনো রকম ফিলিংস হয়ে থাকে, তাহলে আমি অত্যন্ত দুঃখিত। যদিও আমার মনে পড়ে না কখনো আমি আমার কথা বা কাজ দ্বারা আপনাকে এমন কোনো সাইন দিয়েছি যাতে আপনার মনে এমন মনোভাব হয়েছে, তবুও আমি দুঃখিত। আপনি যা আশা করছেন তা কখনো সম্ভব না, কোনোভাবেই না, না আজ না কাল না কোনো দিন হবে। তাই এই আশা করে শুধু শুধু নিজেকে কষ্ট দেবেন না প্লিজ। এই ধারণা মন থেকে মুছে ফেলুন। আমি চাই না এসব কারণে আমাদের পারিবারিক সম্পর্কে একটা ব্যাঘাত ঘটুক। আশা করি বুঝতে পেরেছেন কি বলতে চাইছি আমি। চলি এখন, ভালো থাকবেন। বলেই আদ্রিতা চৌহানকে পাশ কেটে চলে যেতে নিল। হঠাৎ পেছন থেকে চৌহান বলে উঠল, এই অসম্ভাবনার কারণটা কি নিরি? থেমে গেল আদ্রিতা, কপাল কুঁচকে ঘাড় বাঁকিয়ে তাকালো চৌহানের দিকে। চৌহান আবারও বলল, কি হলো বলো, আমাকে মানা করার কারণটা কি নিবিড়? তুমি কি নিবিড়ের ভয়ে আমাকে মানা করছো? আদ্রিতার এবারে সত্যি করে ভীষণ রকম রাগ লাগলো। সে কণ্ঠে কিছুটা রুক্ষতা এনে বলল, আপনার জন্য যেটা জানা জরুরি ছিল সেটা আমি বলে দিয়েছি আপনাকে। এর বেশি না আপনার জানার অধিকার আছে, না আমি বলাটা প্রয়োজন মনে করি। সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, আশা করি মনে রাখবেন। কথা শেষ করে আর এক মুহূর্ত কাল বিলম্ব না করে আদ্রিতা দ্রুত পা ফেলে বেরিয়ে গেল। পেছন থেকে চৌহান তাচ্ছিল্যের ভঙ্গিতে ঠোঁট বাঁকিয়ে হাসল, বিড়বিড় করে বলল, সে তো না চাইলেও থাকবে, তোমাকে মনে রাখাটা যে আমার অভ্যাসে পরিণতি। আদ্রিতা ছাদ থেকে আসার পথে করিডোরে দেখলো ফুলদানি ভেঙে পড়ে আছে। ভ্রু কুচকে আসলো আদ্রিতার। তার খুব ভালোভাবেই মনে আছে যাওয়ার সময় এই ফুলদানিটা ঠিকঠাকই ছিল, তাহলে হঠাৎ করে এভাবে ভাঙলো কিভাবে? তানির ডাক শোনা গেল তখন। তাই আর কিছু না ভেবেই আদ্রিতা তানির ডাক শুনে ওখান থেকে চলে গেল। নিচে এসে দেখলো প্রায় সবাই রেডি হয়ে খাবার খেতে বসেছে। আদ্রিতাকেও দ্রুত খেয়ে নিতে বলল তানি, তারপর বের হবে সবাই। আদ্রিতা মাথা দুলিয়ে চেয়ার টেনে বসলো। এদিক ওদিক নজর ঘুরিয়ে নিবিড়কে খুঁজলো, সে নেই এখানে, হয়তো এখনো রেডি হচ্ছেন উনি। খাবার টেবিলে খাওয়ার মাঝে তাসান বলে উঠল, মা শোনো, আমি কিন্তু একা যাব না, আমার সাথে তোমার বৌমাও যাবে। তাসানের কথায় সবাই ভাত ছেড়ে টাস্কি খাওয়া শুরু করলো। হঠাৎ বিস্ফোরণের মতো সবার মাঝে ছড়িয়ে পড়লো। সানা তাসির ছেলের কথায় বিস্মিত হয়ে বলল, কি বলছিস এসব? কিসের বৌমা? কোথাকার বৌমা? তাসান বলে উঠল, আরে কোথাকার আবার, তোমাদের সামনেই তো বসে আছে আমার বিউটিফুল কিউট বউটা। সবাই এদিক ওদিক চাওয়াচাই করতে লাগলো। বৌমা খুঁজে না পেয়ে আবার জিজ্ঞেস করলো, কোথায়? আরে ধুর, চোখের সামনে এত সুন্দর একটা বৌমা বসে আছে, তাও চোখে দেখে না। আরে এই যে পান চিবিয়ে ঠোঁট লাল করেছে, ওইটাই তো তোমাদের বৌমা। এতক্ষণে বুঝলো সবাই তাসান আসলে ফিরোজের দাদির কথা বলছে। সবাই এবার হেসে উঠল। তাসান বলল, আরে হাসছো যে বড়, দেখো বাবা মা, আমার ভালোবাসা একেবারে সিমেন্ট বালিওয়ালা পাক্কা ভালোবাসা। আর স্বামী হিসেবে আমি খুব দায়িত্বশীল। আমি যেখানে আমার প্রাণপ্রিয় বউ সেখানে, তাই না বউ? সবাই উচ্চ শব্দে হেসে উঠল। ফিরোজের দাদি হাসি মুখে বলল, আমি ঠিকই কইছো, তোমাক ছাড়া আমি থাকবার পারি নাহি। পীড়িতের সেরা খেতা তুমি, এক কাম হলো তুমি এখানেই থাইকা যাও, আমরা তিনজন মিলে সুখে শান্তিতে থাকুন। তাসান বলে উঠল, তিনজন? তিনজনকে? না না, থাক থাক থাক, আমি তোমাদের গভীর ভালোবাসার মাঝে আমি বাধা হয়ে আসতে চাই না। যাও, তোমাদের জন্য আমি আমার ভালোবাসা কুরবানি দিলাম। যা দাদি যা, জিলে আপনি জিন্দেগি।
এদের কথাবার্তায় হাসির রোল পড়ে গেল চারিদিকে। আদ্রিতা আবারও চারপাশে নজর বোলালো। নিবিড় এখনো আসেনি। কি এমন বাণিজ্য করছে জনাব? তখনই তানি আবিরের উদ্দেশ্যে বলে উঠল, নিবিড় কোথায়? দেখছি না যে ওকে। কোথাও গেছে নাকি? আবির বলল, কি জানি, আমি তো জানি না। গেছে হয়তো কোনো কাজে, চলে আসবে সময় মতো। খাওয়া দাওয়া শেষে সবাই ধীরে ধীরে নিজেদের ব্যাগপত্র নিয়ে বাড়ির উঠোনে এসে হাজির হলো। আবির আর তাসির সবার ব্যাগপত্র গাড়িতে তুলছে। আদ্রিতার নজর নিবিড়কে খুঁজে চলেছে। তখন থেকে কোথাও দেখেনি তাকে। মনের মাঝে কেমন যেন অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে তার। অস্থিরতা কাজ করছে বুকের মাঝে। লোকটাকে না দেখা পর্যন্ত হয়তো এই অস্থিরতা কমবে না। আদ্রিতার ভাবনার মাঝেই তানি আবারও চিন্তিত গলায় বলল, নিবিড়টা কোথায়? বের হওয়ার সময় হলো, এখনো পর্যন্ত খবর নেই ছেলেটার। ফোন বন্ধ আসছে। এলো কোথায় ছেলেটা? বাড়ির সবাই এই মুহূর্তে এখানেই অবস্থান করছে। সবাই এক এক করে জানিয়ে দিল তারা নিবিড়ের খবর জানে না। এবার যেন সবার মাঝেই একটা উদ্বেগ ছড়িয়ে পড়ল। আর সাথে হঠাৎ দ্রুত বেগে বাড়ল আদ্রিতার অস্থিরতার প্রবেশ। হাত পা অস্থিরতায় শিরশির করতে লাগলো। আদ্রিতার ভীরু মনের অস্থিরতা বিস্ফোরণ আকার ধারণ করলো যখন আম্বিয়া মুখ খুলল। আম্বিয়া বাড়ির ভিতর থেকে আসার পর তানি তাকেও জিজ্ঞেস করলো সে নিবিড়কে কোথাও দেখেছে কিনা। আম্বিয়া তখন বলে উঠল, হ দেখছিলাম তো, হকগলে যখন আমি সাদের সিঁড়ি মুইসা আসবার নসি তখন ভাইজান আমাকে দেইহা হইস করলো। আমি আদ্রিতা আফাকো দেখছি নাহি। তখন আমি হ্যাক কইলাম, হ দেখছি আফা তিন্নির মামা জোহান ভাইয়ের সাথে সাদে কথা কইতাছে। হেতা হইন না ভাই সাদের দিকে গেল। আরে আমিও অহন থেকে চইলাইছি। তারপর ভাইয়া কোনে গেছে তার জানি না। আম্বিয়ার বলা কথায় তাৎপর্য এখানে উপস্থিত কেউ বুঝতে পারল না। বুঝলো শুধু আদ্রিতা। যদিও তানিও হয়তো কিছুটা আঁচ করতে পারল, তবে আদ্রিতার কাছে সবটাই আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে ততক্ষণে। আম্বিয়া তখন সিঁড়ি মোছার সময় হয়তো জোহান আর আদ্রিতাকে কথা বলতে দেখেছে, আর সেটাই নিবিড়কে বলেছে। আদ্রিতার অস্থির মন এবার অবশ হয়ে বসে পড়ল যেন। সেই রুক্ষ পুরুষটা যে তার উপর তীব্র পরিমাণে ক্রুদ্ধ হয়েছে তা বুঝতে আর বাকি নেই। করিডোরে ভেঙে পড়ে থাকা ফুলদানিটাও তার ক্রোধতার শিকার হয়েছে, তাও স্পষ্ট এখন। আদ্রিতার মাথায় বারবার নিবিড়ের বলা সেদিন রাতের কথাগুলো মস্তিষ্কে বাড়ি খাচ্ছে। জোহানকে নিয়ে শান্ত হুমকি দিয়েছিল সে, আর আজ ভয় হচ্ছে আদ্রিতার ওই ক্রুদ্ধ উন্মাদ পুরুষটার জন্য। সে আদ্রিতার সাথে কথাও বলেনি, তার উপর রাগ দেখায়নি, তাকে চোখের গরম দেখিয়ে ধমকায়নি। তার মানে ক্রোধের পরিমাণ কত ভারী তা আন্দাজ করতে ও ভয় হচ্ছে আদ্রিতার। মনে শুধু একটা প্রশ্নই হানা দিচ্ছে, ওই ক্রুদ্ধ পুরুষটা তাহলে এখন কোথায়? ঠিক তখনই আদ্রিতার প্রশ্নের জবাব এলো অপরাহ্নের কাছ থেকে। সে হঠাৎ বলে উঠল, আন্টি, নিবিড়ের মেসেজ এসেছে। কোম্পানিতে নাকি কোন ইমার্জেন্সি এসেছে, তাই ও আগে রওনা হয়ে গেছে। তাড়াহুড়ায় কাউকে বলতে পারেনি। তানি হতাশ সুরে বলল, এটা কোনো কথা? তাই বলে একবার বলে যাবে না? আরে আমরাও তো যাচ্ছিলাম, একসাথে গেলে কি হতো? তারপর আবার ফোনটাও বন্ধ করে রেখেছে। এটা আমাকে জ্বালানোর জন্যই পয়দা হয়েছে। এখন আর কি? তাহলে চলো আমরাও যাই। সবাই একে একে সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসতে লাগলো। আদ্রিতাও ভারী মনে আর উদাস হৃদয়ে আস্তে করে গাড়ির দরজার কাছে আসলেই আম্বিয়া এগিয়ে এসে বলে, আবার আইসেন আফা, আপনার কথা মেলা মনে পড়বো। আম্বিয়াকে দেখে হঠাৎ আদ্রিতার চরম রাগ হলো। এমনটা রাগ হচ্ছে যে এই মুহূর্তে আম্বিয়াকে ওগান্ডায় ছুঁড়ে ফেলতে পারলে তার শান্তি লাগতো। আজ এর জন্যই সব হলো। কি দরকার ছিল নাচতে নাচতে ওই পাগলকে ওসব বলার? আদ্রিতা যেন মনে মনে ইচ্ছে মতো আম্বিয়াকে ঝাড়ু দিয়ে পেটাচ্ছে। সে আর আম্বিয়াকে কিছু না বলে গাড়িতে উঠে বসে দরজা আটকে দিল। কিছুক্ষণ পরে গাড়ি রওনা হলো ঢাকার উদ্দেশ্যে। আদ্রিতা উদাস মনে গাড়ির কাছে মাথা ঠেকিয়ে বসে রইল। সময় গড়ানোর সাথে পাল্লা দিয়ে বাড়ছে যেন তার বিষণ্ণতা। আসার সময় যতটা উৎফুল্ল ছিল, যাওয়ার পথে তার থেকে দ্বিগুণ বিষণ্ণতা ভার করছে মন। বাকিরা ঠিকই তাদের মতো আড্ডা দিচ্ছে, কিন্তু আদ্রিতার তাতে এক বিন্দু মন নেই। তার মন তো পড়ে আছে ওই রুষ্ট মানবের রুক্ষতায়। এত কেন ক্রোধ তার?
একবার কি আমার সাথে কথাও বলতে পারতো না? আমার পক্ষের দলিল পত্র না জেনেই সোজা শাস্তির রায় জারি করে দিল। না হয় বকাঝকাই করতো, ধমকাতো, তবুও তো অন্তত একটা বার আমার সাথে কথা বলতো। কিছু না বলেই উনি চলে গেলেন। এত কঠোর কেন উনি? এসব ভাবনা আদ্রিতাকে ধীরে ধীরে ব্যথিত করে তুলেছে। ব্যথার যাতনা তার চোখ বেয়ে নামতে যাচ্ছে খুব করে, তবে সবার সামনে কাঁদা যাবে না। অনেক কষ্টে নিজের কান্না আটকেছে সে। যমুনা সেতুর কাছে আসলে তানহা বলে উঠল, কি রে ওরি, তুই না যমুনা পাড়ে ঘুরতে চেয়েছিলি? চল আজ ঘুরে যাই। এখন তো ভাইয়াও নেই মানা করার জন্য। অন্য সময় হলে হয়তো আদ্রিতা এই কথায় সবচেয়ে বেশি খুশি হতো, তবে এখন এই মুহূর্তে তাকে পৃথিবীর কোনো খুশি উৎফুল্ল করতে পারছে না। আদ্রিতা সাপ মানা করে পড়ল, তার ইচ্ছে নেই, তাই আর বাকিরাও নামলো না। আদ্রিতার এখন শুধু দ্রুত ঢাকায় পৌঁছতে পারলে শান্তি পায়। ওই রুক্ষ মানবের ভুল যে ভাঙতে হবে তাকে। ঢাকায় পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে গেল। গাড়ি থামতেই আদ্রিতা সবার প্রথমে নেমে দ্রুত এলো বাসার ভিতর। কাজের মহিলা দরজা খুলে দিলে আদ্রিতা ভেতরে এসে দ্রুত পায়ে উপরে উঠে সবার আগে নিবিড়ের রুম চেক করলো, কিন্তু রুমে কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখতে পেল না সে আবার নিচে নেমে এলো। ততক্ষণে বাকিরাও চলে এসেছে। আদ্রিতা যা জানতে চাই সেটা তানি জিজ্ঞেস করলো কাজের মহিলাকে। তানি জিজ্ঞেস করলো, জামিলা, নিবিড় কি বাসায় এসেছিল? জমিলা বলল, জি খালাম্মা, আইছিল তো। আয়সা আবার কতক্ষণ পর ব্যাগ নিয়ে বাইর হইল। আমারে কইল অফিসের কাজে নাকি সিলেট যাইতাছে, সপ্তাহ খানেক লাগবে ফিরতে। আপনি আইলে যেন কইয়া দেই। কি বলো, সিলেট চলে গেছে? কি করে না? আবির বলল, আরে অফিসের কোনো জরুরি কাজ পড়েছে দেখো তো গিয়েছে। তুমি টেনশন করিও না, চলো গিয়ে ফ্রেশ হয়ে আরাম করো। তোমরা সবাই গিয়ে ফ্রেশ হয়ে নাও। সবাই যার যার রুমে চলে গেল। থেকে গেল শুধু স্তম্ভিত আদ্রিতা। পা যেন চলন ভুলে গেছে তার। নিবিড়ের এই সিলেট গমন যে কোনো অফিসের কাজে না, বরং আদ্রিতার উপর রাগের বহিঃপ্রকাশ তা জানে সে। আর জানার পর আদ্রিতার বাদবাকি শক্তিটুকুও যেন হ্রাস পাচ্ছে। কঠোর মানবের নির্দয়তা তাকে ক্ষুণ্ণ করে দিচ্ছে। বহু কষ্টে পা চালিয়ে নিজের রুমে এলো আদ্রিতা। রুমে এসেই ধপ করে বিছানায় বসে পড়ল সে। এতক্ষণ ধরে আটকে রাখা কান্নাটা এবার বাঁধ ভেঙে বেরিয়ে এলো। ওই নিষ্ঠুর পুরুষের উপেক্ষার আঘাতে খুব করে আহত হচ্ছে তার মন। কালই তো বলেছিল আদ্রিতা তাকে রেখে যেন কোথাও না যায়। আর আজই তো ভুলে গেল। তার কাছে এতই সহজ আমাকে ছেড়ে যাওয়া। সহজই হয়তো, তাই তো বারবার চলে যায়। কিন্তু এই আমিটাকে এখন কি বুঝ দিব? নিবিড়ের নির্দয় কঠোরতার তীব্র অনলে দগ্ধ হয়ে আদ্রিতার দেহ মন ভস্য হয়ে যাচ্ছে প্রায়। আজ এক সপ্তাহ হতে চলল সেই রুক্ষ পুরুষের অদৃশ্য নির্মমতার। 7 দিন হয়ে গেছে, তবুও ফেরেনি সে। আর না তার ফোন খোলা পাওয়া গেছে। নিজেকে এক প্রকার গম করে ফেলেছে সে, যেন আদ্রিতার সামনে আসলে তার হাইট কমে যাবে, না হলে চুল পড়ে যাবে। মানুষ এতটা কঠোর কিভাবে হতে পারে ভেবে পায় না আদ্রিতা। আয়রন ম্যানও তার সামনে তুলো ম্যান হয়ে যাবে। সে গর্ভে থাকতে সোনা মা বোধহয় লোহা চাবিয়ে খেত, না হলে রক্ত মাংসের মানুষ এমন হতেই পারে না। এখানে একজন তার দহনে পুড়ে কয়লা হচ্ছে, অথচ সেই নিষ্ঠুরের কোনো ভাবাবেগ নেই। আদ্রিতার সব কিছু অসহ্য লাগছে। নাওয়া খাওয়া সব অগোছালো হয়ে গেছে তার। একাই সারা বাড়ি মাতিয়ে রাখা মেয়েটা চুপসে গেছে যেন। কোনো কিছু ভালো লাগে না তার। এর চেয়ে তো ওই লোকের বকাঝকা ধমকানোও ভালো ছিল। অন্তত এমন গুমোট কষ্টটা হতো না আদ্রিতার। আদ্রিতা আর নিতে পারছে না এসব। এখন তো তারও খুব অভিমান হচ্ছে, সাথে রাগও হচ্ছে প্রচুর। সামনে পেলে নিবিড়ের সবগুলো চুল ছিঁড়ে টাক্কু বেল করে দেওয়ার মতো রাগ হচ্ছে। এই রাগের বহিঃপ্রকাশ না করতে পারলে শান্তি পাচ্ছে না আদ্রিতা। তাই নিবিড়ের উপরে জমা রাগের শিকার হিসেবে নিবিড়ের রুমই বেছে নিল আদ্রিতা। চুপির সারে তার রুমের চারিদিকে নজর বোলালো। নিবিড়ের স্যানিটাইজ করা ফকফকে ঝকপকা নিট অ্যান্ড ক্লিন রুম, কম প্যাথোলজি ল্যাব দেখে ভিলেনি হাসি দিল আদ্রিতা। আমার সাথে ভাব দেখানো না? ভাবে কি সাহেব জাদা নিজেকে? হ্যাঁ, রাগ কি শুধু ওনার পার্সোনাল প্রপার্টি নাকি? আজ দেখাবো আদ্রিতাকে রাগানোর ফল। মনে মনে এসব বলে আদ্রিতা নিবিড়ের রুমের পোস্টমর্টম করতে লেগে পড়ল। পুরো রুম এলোমেলো করে তছনছ করে ফেলল মুহূর্তেই। মনে মনে নিবিড়ের রুমটাকেই নিবিড় ভেবে
ধোলাই করছে আদ্রিতা। বিছানা টেবিল এলোমেলো করা শেষে নিবিড়ের কাবার্ড খুলল সে। কাবার্ডের খুলে কাবার্ডের কাপড় চোপড়ও এলোমেলো করা শুরু করলো সে। তখনই হাতে এলো নিবিড়ের শার্ট। মুহূর্তেই নাকে পেল সেই সুপরিচিত বিমোহিত করা সুভাষ। হাত থেমে গেল আদ্রিতার। হাতে ধরে রাখা শার্টটা নাকের কাছে নিয়ে সুভাষটা আরো সুগভীরভাবে গ্রহণ করলো নিজের শ্বাস প্রশ্বাসে। আদ্রিতার বিদ্রোহী সত্তাটা আবারও প্রতিহত হয়ে গেল তার আবেগী সত্তার সামনে। স্পর্শেন্দ্রিয় হয়ে উঠল আবারও হৃদয় মন। স্পর্শেন্দ্রিয় হয়ে উঠল আবারও হৃদয় মন। ওই নির্দয় পুরুষটিকে খুব করে সামনে চাইছে